দেখো, চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা জাস্ট একটা সূত্র জেনে নিই। ব্যাপারটা সূত্রটা নয়, আমরা ব্যাপারটা বেসিকটা জানি। আমরা কি জিনিসটা? ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা দেখো, ব্যাপারটা বলে দিই, তোমরা বইয়েতে ডেফিনেশন পেয়ে যাবে। আমি একটু ব্যাপারটা তো বলে দিই কি ব্যাপারটা জিনিস। ধরো এ আর বি দুটো বিক্রিয়ক। এ আর বি দুটো কি বিক্রিয়ক। আচ্ছা, কাকে বলে বিক্রিয়ক আমরা পরে আসছি। দুটো বিক্রিয়ক, ঠিক আছে। এই দুটো বিক্রিয়ক বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? সি আর ডি দুটো বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ আর বি দুটো বিক্রিয়ক ছিল, এই দুটো রাসায়নিক বিক্রিয়া করে সি আর ডি দুটো উৎপন্ন করছে। ভরের সংরক্ষণ সূত্রটা কি বলছে? ভরের সংরক্ষণ সূত্রটা বলছে রাসায়নিক বিক্রিয়া করার আগে, বিক্রিয়কের যা মোট ভর ছিল, রাসায়নিক বিক্রিয়া করার পরেও বিক্রিয়াজাত পদার্থের মোট ভরটা সেম হবে। তাহলে কি বলছে ভরের সংরক্ষণ সূত্র? মোট ভর, কার মোট ভর? বিক্রিয়কের মোট ভর। বিক্রিয়কের মোট ভর সমান সমান বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, ঠিক আছে। তার মানে কি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি শুরু হয়, সেই বিক্রিয়া যে দুটো পদার্থ দিয়ে শুরু হলো তাদের যে মোট ভরটা বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান হবে। এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। আচ্ছা দেখো, আমরা বললাম যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থটা কি জিনিস। একটা কোনো রাসায়নিক বিক্রিয়া যা দিয়ে শুরু হয়, যেসব পদার্থ দিয়ে শুরু হয়, ঠিক আছে। যে পদার্থগুলো দিয়ে রাসায়নিক বিক্রিয়াটা শুরু হচ্ছে সেটাকে আমরা বিক্রিয়ক বলবো। আর যে সব পদার্থগুলো উৎপন্ন হচ্ছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করার পরে, রাসায়নিক বিক্রিয়া করার পর উৎপন্ন পদার্থ, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া করার পরে উৎপন্ন পদার্থগুলোকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা বিক্রিয়াজাত পদার্থটা কি জানলাম। এবার দেখো রাসায়নিক সমীকরণ, এই জিনিসটা কি রাসায়নিক সমীকরণ। আচ্ছা, আমরা যে বিক্রিয়াটা শুরু করেছিলাম সেইটা আমরা যদি একটা বড় পেজের মধ্যে লিখতে চাই, আমাদের অনেকটা জায়গা লাগবে, তাই না? তো সেই জিনিসটাকে ছোট করে যে যৌগগুলো বিক্রিয়া করছে বা যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে তাদের সংকেতের সাহায্যে এবং কিছু সংখ্যার সাহায্যে আমরা সেটাকে যদি সমতা বিধান করে লিখি, সেইটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে দেখো, ধরো Na প্লাস Cl ইজ ইকুয়াল টু NaCl। এটা আমরা ছোটবেলায় বিক্রিয়াটা পড়েছি, তাই না? যে সোডিয়াম আর ক্লোরিন, এটা সোডিয়ামের সংকেত, এটা ক্লোরিনের সংকেত। সোডিয়াম আর ক্লোরিন দুটো মৌল বিক্রিয়া করে একটা NaCl যৌগ তৈরি করেছে, তাই তো? আচ্ছা, আমরা আরেকটা কথা বললাম যে সংখ্যা বসিয়ে, সংখ্যাকে কোথায় বসাবো, কখন বসাবো? যখন দেখো এদিকে যে সোডিয়াম পরমাণুর সংখ্যাটা আর এদিকে যে সোডিয়াম পরমাণুর সংখ্যাটা দুটো সেম আছে, তাই তো? তাহলে এখানে আমার সংখ্যা বসানোর কিন্তু দরকার নেই। আচ্ছা, Cl পরমাণুর সংখ্যা, এদিকেও Cl পরমাণুর সংখ্যাটাও সেম, তাহলে এখানেও আমি সংখ্যাটা বসাবো না, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে এই দিকের যে পরমাণুর সংখ্যাটা, আমাদের বিক্রিয়াজাত পদার্থের যে পরমাণু সংখ্যা আর বিক্রিয়কের যে পরমাণু সংখ্যা দুটো সেম রেখে আমরা যে রাসায়নিক বিক্রিয়াটাকে প্রকাশ করলাম, হ্যাঁ, এটা দেখেই তো আমরা বলে দিতে পারছি যে কি কি বিক্রিয়া হয়েছে আর কি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এইটাকেই বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। হ্যাঁ, তাহলে দেখো, আমরা কি বললাম যে এই চ্যাপ্টার থেকে খুব একটা থিওরি বেসড কোশ্চেন আসবে না, এই চ্যাপ্টার থেকে অঙ্কই আসবে বেশিরভাগ। তো আমরা একটা দেখো অঙ্ক লিখেছি, কি বলছে অঙ্কটাতে?
বলছে 20 গ্রাম O2 উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে, তাই তো? আচ্ছা, এইগুলো কি জিনিস, এইগুলো কি দেওয়া আছে, কি মাথা মুন্ডু আমরা তো জানি না। দেখো এইগুলো কি দেওয়া আছে, এইগুলো দেওয়া আছে হচ্ছে আমাদের যে মৌলগুলো আমরা নিয়েছি ওই মৌলগুলোর পারমাণবিক ভর দেওয়া আছে, এটা আমাদের অঙ্কেতে কাজে লাগবে তার জন্য দেওয়া আছে, এমনি এমনি দেওয়া নেই। আচ্ছা দেখো, তাহলে আমরা কি থেকে কি উৎপন্ন করছি সেইটা ফার্স্টে আমাদের খেয়াল করতে হবে। আমরা কি উৎপন্ন করছি, দেখো KClO3 থেকে আমরা কি উৎপন্ন করছি, O2 গ্যাসটাকে উৎপন্ন করছি, তাই না? তাহলে এই বিক্রিয়াটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে KClO3, ঠিক আছে, একে যদি আমরা তাপ দিই, তাপকে এই ত্রিভুজ চিহ্ন দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে কি কি উৎপন্ন হয়, KCl উৎপন্ন হয় আর O2 উৎপন্ন হয়, ঠিক আছে? দেখো 2KClO3, হ্যাঁ। আচ্ছা, বিক্রিয়াটা সমতা বিধান করতে হবে, কিন্তু দেখো এখানে তিনটে অক্সিজেন ছিল, বাট উৎপন্ন হয়েছিল হচ্ছে দুটো অক্সিজেন, তাই না? তাহলে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 6টা অক্সিজেন হয়ে গেল। তাহলে এইখানেও ঠিক সেরকম যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এটা 6টা অক্সিজেন হয়ে গেল। বাট দেখো এখানে পটাশিয়াম কিন্তু দুটো হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে আর একটা 2 আসবে আমার। এই হয়ে গেল আমাদের বিক্রিয়া সমীকরণ বা সমাধান। অবশ্যই তোমরা কিন্তু কোথাও হয়তো বিক্রিয়া সমীকরণ দিয়ে দেওয়া থাকবে, কোথাও হয়তো দিয়ে দেওয়া থাকবে না, তো যেখানে দিয়ে দেওয়া থাকবে না সেখানে কিন্তু আগে আমাদের সমীকরণটাকে লিখে নিতে হবে। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমরা দেখব প্রশ্নটাতে আমাকে কি কি নিয়ে আমাকে অঙ্কটা করতে শুরু করতে হচ্ছে। ফার্স্ট কি কি দেওয়া আছে, O2 উৎপন্ন হচ্ছে, তাহলে এইটা আমার কাজে লাগবে, তাই না? আচ্ছা, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, KClO3 থেকে, তাহলে এইটা থেকে উৎপন্ন হচ্ছে, তাই তো? হলো, তাহলে এই দুটো আমরা আমাদের অঙ্কে কাজে লাগবে, বাকি এটা আমরা ইগনোর করব। যেমন করে তোমরা ইনস্টাগ্রামের মেসেজকে ইগনোর করো ওই রকম করে আমরা ইগনোর করব এটাকে। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে আমরা কি করব, এইটার পারমাণবিক ভরটা বার করব, টোটাল এটা একটা অণু, তাহলে এর আণবিক ভরটাকে আমরা বার করব। কি করে বার করব দেখো ভালো করে, 2, এটা 2টা গুণ হয়ে যাবে, 2টা গুণ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, K এর জন্য কত আসছে 39, Cl এর জন্য কত আছে 35.5। আচ্ছা, এখানে 3O3 আছে, মানে 3টে অক্সিজেন পরমাণু আছে, তাই তো? তাহলে এইটাকে আমরা কি করব, 16 গুণ 3 করে দেবো অবশ্যই, তাই না? একটার জন্য 16, তাহলে 3টের জন্য 16 গুণ 3 হলো। আচ্ছা, তাহলে এখানটা কি আসছে 39 যোগ 35.5 প্লাস 48 হলো তো? তাহলে 2 গুণ এখানটা কি আসছে 8 5 13 আর 9 হচ্ছে গিয়ে 22 এর 2 হাতে রইল 2, 5 5 আর 3 8, 8 আর 4 12, 12 122.5, ঠিক আছে? অবশ্যই এটা গুণ হয়ে যাবে, তাই না, 2 এর সাথে। তাহলে এটা আলটিমেটলি কত বেরোবে 245 গ্রাম, ঠিক আছে? এটা কার পারমাণবিক আণবিক ভর বেরোলো, KClO3 এর আণবিক ভর বেরোলো। ঠিক সেমন করে আমরা O2 এর আণবিক ভরটা বার করব, কারণ আমাদের এখানে O2 উৎপন্ন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে O2 এর 3O2 আছে, তাহলে 3 গুণ একটা O2 এর জন্য 16, আর একটা যেহেতু 2 আছে তার জন্য 2 গুণ হয়ে গেল, তার মানে আলটিমেটলি কত বেরোবে 3 গুণ 32, তাই তো, সমান সমান 96 গ্রাম, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা চ্যাপ্টারটা শুরু করার প্রথমেই আমরা বলেছিলাম কি, যে বিক্রিয়ার প্রথমে যতটা মোট ভর থাকবে বিক্রিয়ার শেষেও ততটাই মোট ভর থাকবে, তাই না? এবং এইগুলো সব সরল অনুপাতে থাকবে, এটা তো আমরা বলেছি। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে 96 গ্রাম O2 উৎপন্ন করার জন্য 245 গ্রাম KClO3 এর প্রয়োজন, এই কথাটা কি বলতে পারবো? দেখো আমরা কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি যে 245 গ্রাম আমি যদি KClO3 কে উত্তপ্ত করি সেখান থেকে আমরা 96 গ্রাম O2 পাবো, তাই তো, আমাদের ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ঠিক? তাহলে আমরা এই কথাটা তো বলতে পারবো যে 96 গ্রাম O2 উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন, তাই তো? এই কথাটা তো বলতে পারি এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা যদি ঐকিক নিয়মকে কাজে লাগাই তাহলে আমরা কি বলতে পারবো, 1 গ্রাম O2 উৎপন্ন করতে 245/96 গ্রাম KClO3 প্রয়োজন, তাই না?
তাহলে আমরা আরেকটা কি বলতে, আমার কত গ্রাম O2 দেওয়ার প্রয়োজন, 20 গ্রাম O2 দরকার। তাহলে আমরা এখন কি বার করব, 20 গ্রাম O2 উৎপন্ন করতে 245 গুণ 20 বাই 96 গ্রাম KCl O3 প্রয়োজন, তাই না? হলো। তাহলে এবার কাটাকুটি করো। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটলে 10, এটাকে 2 দিয়ে কাটলে 48, তাই না? তাহলে আমরা কি করব, আর কাটাকুটি যাচ্ছে, আরেকবার কেটে দাও, তাহলে এটা 24 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। তাহলে এবার গুণ করো, 5 5 25 এর 5, হাতে রইল 2, 5 4 20 আর 2 22 এর 2, হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2 2200, 1225 আর নিচে 24 দিয়ে ভাগ। তাহলে আমরা 1225 কে 24 দিয়ে ভাগ করব। 24 5 হচ্ছে 120, 2 5 24, 1 কে 24, বিয়োগ করলে 1, পয়েন্ট দিয়ে 0, 0 দিয়ে আর একটা 0, 4 96। দেখো ভাগটা মিলছে না, তাই তো? তো আমরা কি করব, দশমিকের পরে দুটো ঘর করে ছেড়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 51.04 গ্রাম। আর পাশে একটা কথা লিখবো প্রায়। কেন প্রায় লিখলাম, কারণ ভাগটা মেলেনি, তাই পাশে একটা কথা লিখবো প্রায়, যেহেতু ভাগটা মেলেনি। তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। এইরকম ভাবে তোমাদের কিছু বিক্রিয়া দিয়ে অঙ্ক দেবে কিন্তু এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা নেক্সট যেদিন আর কি অঙ্ক নিয়ে আলোচনা করব, সেই দিন আমরা আরো কিছু ভ্যারাইটি টাইপের অঙ্ক দেখবো, ঠিক আছে? আজকে আমরা কিছু দেখছি আপাতত। আচ্ছা দেখো, এইটা এই চ্যাপ্টারের খুব একটা ইম্পর্টেন্ট টাইপ কিন্তু, হ্যাঁ, এই অবিশুদ্ধির অঙ্ক, ঠিক আছে? অবিশুদ্ধির অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট টাইপ এটা একটা। আচ্ছা দেখো, তাহলে আমাকে কি বলছে, বলছে 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, ঠিক আছে? তা আমরা প্রথমে কি ভাববো, যে আমাকে জিঙ্ক দিয়েছে, এই কথাটা বাদ, ভেবে নাও এই কথাটা বাদ, ঠিক আছে? আমরা কি উৎপন্ন করব, আমরা ফার্স্টে আগে জিঙ্কের পরিমাণটা বার করব, ঠিক আছে? ভেবে নাও যে অবিশুদ্ধ কথাটা নেই, আমাকে জিঙ্ক প্রয়োজন। তাহলে ঠিক আগের মতনই একটা কেস হবে, নিশ্চয়ই নিশ্চয়ই এটারও একটা কোনো সমীকরণ থাকবে। তো সেই সমীকরণগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। তো এইটা সমীকরণটা কি, Zn plus H2SO4 is equal to ZnSO4 plus H2, ঠিক আছে? দেখো দুদিকে কি আমাদের সব সব নিশ্চয়ই তোমাদের সব সেমই আছে। তাহলে Zn H2 H2 SSO4, আচ্ছা এটাও SO4 এটাও SO4, ঠিক আছে? হলো। তাহলে এইটা হয়ে গেল এই বিক্রিয়াটার সমীকরণ। অবশ্যই এই H2 গ্যাসের কথাটাই আমরা এখানে বলতে চাইছি। তাহলে এখানে কে কে আসছে, H2 টা আসছে, আর কে আসছে, জিঙ্ক আসছে, তাই তো? আচ্ছা, H এর পারমাণবিক ভর আমরা 1 হয় জানি, তাহলে এইটার আণবিক ভর কত বেরোবে, 2 গুণ 1 সমান 2 গ্রাম, তাই তো? আর Zn এর পারমাণবিক ভরটা দেখো দিয়ে দেওয়া আছে এইটা, ঠিক আছে? তাহলে ঠিক আগের মতনই আমরা বলতে পারবো কি, কি দরকার, আমার জিঙ্ক দরকার, তাই তো? তাহলে আমরা আগের মতনই আমরা বলতে পারি যে 2 গ্রাম H2 গ্যাস উৎপন্ন করার জন্য 65.5 গ্রাম জিঙ্কের প্রয়োজন, তাই তো? তাহলে সেই কথাটাই লিখবো, 2 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে প্রস্তুত করতে 65 পয়েন্ট এত গ্রাম Zn এর প্রয়োজন, ঠিক আছে? হলো। তাহলে আমরা ঠিক একই রকম ভাবে ঐকিক নিয়মে কি লিখবো, 1 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে 65.5 বাই 2 গ্রাম Zn এর প্রয়োজন। আমাদের কত গ্রাম H2 গ্যাস উৎপন্ন করতে হবে, 7 গ্রাম। তাহলে 7 গ্রাম H2 গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম দরকার হবে, 65.5 গুণ 7 বাই 2, এত গ্রাম Zn এর প্রয়োজন। দেখো ক্যালকুলেশনটা এইদিকে দেখো, 65.5 গুণ 7 বাই 2, আচ্ছা তাহলে এটা করব কি করে, গুণ করে দাও আগে, 5 5 5 7 35 এর 5, হাতে রইল 3, 35 আর 3 হচ্ছে 38 এর 8, হাতে রইল 3, এটা হচ্ছে 45 বাই 2, ভাগ করে দাও, 2 দুগুণে 4, 2 দুগুণে 4,
1829 কি হলো? আচ্ছা, এখানে একটা পয়েন্ট আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, আর এখানে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 17 তে 85। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 917/4 পাচ্ছি, তাই তো? তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 9 36 পয়েন্ট, হচ্ছে গিয়ে 4 দুগুণে 8, 4 5 20। তাহলে এইটা হয়ে গেল আমার জিঙ্কের প্রয়োজনীয়তা, অর্থাৎ এত গ্রাম আমার জিঙ্কের প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাদের কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হয়েছিল? 229.25 এত গ্রাম আমার জিঙ্কের প্রয়োজন ছিল, তাই তো? আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, এখানে আমার কিন্তু অবিশুদ্ধ জিঙ্কের কথা বলা হয়েছে। আচ্ছা, অবিশুদ্ধ জিঙ্ক মানে কি? এখন আমরা আসি অবিশুদ্ধ জিঙ্ক। অবিশুদ্ধ জিঙ্ক এই কথাটার মানে হচ্ছে কত পার্সেন্ট অবিশুদ্ধ আছে? 88%। 88%। এই কথাটার মানে কি? 88 আর পার্সেন্টেজটা যদি উঠে যায় তাহলে নিচে 100 আসবে, তাই তো? তার মানে এখানে আমাদের বলতে চাইছে যে 100 গ্রাম জিঙ্কের মধ্যে 88 গ্রাম আমরা জিঙ্কটা পাবো, ঠিক আছে? অবিশুদ্ধ জিঙ্ক মানে হচ্ছে কি 88% অবিশুদ্ধ জিঙ্ক। কথাটার মানে কি 100 গ্রাম জিঙ্কের থেকে আমরা 88 গ্রাম জিঙ্কটা পাবো, অর্থাৎ 88 গ্রাম জিঙ্কটা আমরা কাজে লাগাতে পারবো, বাকি গ্রামটা আমরা কাজে লাগাতে পারবো না। তাহলে আমার জিঙ্কের প্রয়োজন কতটা? জিঙ্কের প্রয়োজন হচ্ছে এই যে 229.25টা, তাই তো? তাহলে আমি এই কথাটা বলতে পারি যে 88 গ্রাম জিঙ্কের জন্য অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন 100 গ্রাম। এই কথাটা তো বলাই যায়, তাই না? 88% অবিশুদ্ধ জিঙ্ক, এই কথাটার মানে কি 88 গ্রাম যদি জিঙ্কের দরকার হয়, সেখানে আমার অবিশুদ্ধ জিঙ্ক টোটাল 100 গ্রাম নিতে হবে, তবেই তো আমি সেখান থেকে 88 গ্রামটা পাবো। ঠিক একই রকম ভাবে ঐকিক নিয়মে 1 গ্রাম জিঙ্কের জন্য অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন 100/88 গ্রাম। আমার জিঙ্ক কতটা দরকার? এতটা দরকার। তাহলে 229.25 গ্রাম জিঙ্কের জন্য অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন 100 গুণ 229.25/88, তাই তো? এর ক্যালকুলেশনটা এদিকে দেখো, 100 গুণ 229.25/88, এটাকে যদি তোমরা বাড়িতে ক্যালকুলেট করো এটা আসবে 260.5, ঠিক আছে? 1 গ্রাম, ঠিক আছে? ব্যাস, তাহলে আমরা অবিশুদ্ধের অঙ্কতে আমরা কি দেখলাম? ফার্স্টে আমাকে অবিশুদ্ধটাকে মাথায় না নিয়ে আমাকে আগে কি বার করতে বলেছে সেইটা ফার্স্টে আমরা বার করব, তারপরে আমরা কি করব? অবিশুদ্ধির ব্যাপারটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে দুটো স্টেপে আমাদের অঙ্কটাকে করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, একটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব, একটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, ঠিক আছে? এই দুটো জিনিস দিয়ে এখানে একটা অঙ্ক দেয় আমাদের, ঠিক আছে? তো এটা ফার্স্ট এটা একটু জেনে নাও জিনিসটা কি। বাষ্প ঘনত্ব কাকে বলছে? বলছে কোনো গ্যাসের যদি আমরা ভি আয়তন ধরি এবং ভি ওই একই আয়তনে যদি আমাদের H2 গ্যাসের আয়তনটা আমরা জানতে পারি, মানে H2 গ্যাসের আয়তনটা যদি আমরা বার করতে পারি, তাদের যে অনুপাত সেটাকে আমরা বাষ্প ঘনত্ব বলবো, ঠিক আছে? বুঝতে পারলাম? মানে ভি আয়তন H2 গ্যাসের ওজনটা, আর ওই একই আয়তনে যদি কোনো অন্য গ্যাস নিই, অন্য গ্যাস মিন্স ধরে নাও কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নিলাম, সেই গ্যাসের যদি আমরা অনুপাতটা বার করি সেটাই হয়ে যায় বাষ্প ঘনত্ব, ঠিক আছে? আচ্ছা, আণবিক ভরটা কি? আণবিক ভরটা হচ্ছে কোনো অণুর যদি আমরা ভর বার করি, দেখো আমরা আণবিক ভর বার করলাম, আগের যে অঙ্কগুলো করেছি ওখানে আণবিক ভর বার করেছি। কোনো যদি অণুর ভর বার করি আর H2 এর যদি অণুর ভর বার করি, তাদের যে অনুপাতটা সেইটাকে আমরা বলছি গ্যাসের আণবিক ভর, ঠিক আছে?
বুঝতে পারলাম? আচ্ছা দেখো, এই গ্যাসের আণবিক ভর আর গ্যাসের বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটাই আমাদের মেন কাজে লাগবে। সম্পর্কটা কি? m ইজ ইকুয়াল টু 2d। m ইজ ইকুয়াল টু 2d কি করে এলো আমাদের অত জানার প্রয়োজন নেই, আমাদের পরীক্ষাতেও আসবে না কি করে এলো, শুধু আমরা সম্পর্কটাকে মনে রাখবো m ইজ ইকুয়াল টু 2d, অর্থাৎ কোনো গ্যাসের আণবিক ভর তাদের বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, ব্যাস আর কিছু মনে রাখতে হবে না। তো আমরা পরের দিন কি করব, পরের দিন করব হচ্ছে এদের বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের কিছু টাইপের অঙ্ক দেখব, আরো কিছু কিছু আমরা অঙ্ক যেটা আছে বাকি যেই পড়ে রইলো সেই অঙ্কগুলো আমরা কিছু কিছু টাইপের দেখব, ঠিক আছে? মোটামুটি ধরে নাও আমাদের এখান থেকে 3-4টে টাইপের অঙ্ক করলে আমরা অনেক অঙ্ক নামিয়ে দিয়ে আসতে পারবো।